সবাইকে। আজকে ডে 3 ফ্রম গোয়া। তো আজকে আমরা একটু গোয়ার রাজধানী যাব। গোয়ার রাজধানী হচ্ছে পানজিম। ওল্ড গোয়া এবং পানজিম শহর আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের এই ব্লগে। আপনারা আশা করি আগের ব্লগ সাউথ গোয়া ট্যুর প্ল্যান এবং ট্যুরের সমস্ত স্পটসগুলি একটা আলাদা ভিডিও করে আমার চ্যানেলেই দেওয়া আছে, সেগুলি যদি না দেখে থাকেন এখনই বেল আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে তাহলে চলুন যাওয়া যাক। গোয়ার একটা আলাদা ভাইবে নিয়ে যাব আপনাদের। সি বিচ ছাড়াও গোয়ায় অনেক কিছু ঘোরার আছে, তো সেই তথ্য নিয়ে আজকে সারাদিনের ব্লগ। চলুন যাওয়া যাক টুয়ার্ডস পানজিম। আমরা যে হোটেলে আছি নানুটেল, সেখান থেকে এখনও মোটামুটি 1-1.5 ঘন্টার পথ, 30 কিলোমিটারের পথ পানজিম, সেই দিকেই পাড়ি দেবো আজকে আমরা। সকালে সোনালি রোদ গায়ে মেখে পাড়ি জমালাম ওল্ড গোয়ার উদ্দেশ্যে। গোয়ায় আসার প্রথম দিন থেকেই প্রথমেই আমাকে আকর্ষণ করেছিল এই রঙিন বাড়িগুলি। রং বেরঙের ছোট ছোট একতলা বা দোতলা বাড়ি, সারি দিয়ে রাস্তার পাশে সাজানো। এমন ঝলমলে ওয়েদারে যাদের দেখে মনটা শুরুতেই ঝলমলে হয়ে যায়। খানিক এগোতেই রোডের পাশেই গোয়া স্পোর্টস অথরিটির একটা প্রপার্টি চোখে পড়ে, আর চোখে পড়ে গোয়া স্টেডিয়াম। তার পাশের রাস্তা ধরেই ছুটিয়ে দিলাম আমাদের রংচঙে স্কুটি। দেখুন, সিগন্যালের সামনে যে রাস্তাটি সোজা নাক বরাবর চলে গেছে, ওটা ধরে গেলেই পরে আমাদের কোলভা বিচ, যেটা আগেও বলেছি আমাদের মাডগাঁও নানুটেল থেকে সবচেয়ে কাছে অবস্থিত এই কোলভা বিচ। গোয়ায় থাকাকালীন এখানেই রোজই প্রায় ডিনারে আসা হচ্ছে। সেই রাস্তা না ধরে আমরা সিগন্যাল ক্রস করেই ডান দিকের রাস্তাটি ধরলাম। রাস্তা ঘুরতেই ডান দিকে দেখুন, এটি হলো গোয়া মাডগাঁওয়ের একমাত্র বাস স্ট্যান্ড। এখানে ট্যাক্সি, অটো এবং গাড়ি ভাড়াও পাওয়া যায়। স্কুটি রেন্ট না নিয়ে আপনারা এখানে গাড়ি বা অটো ভাড়া করেও ঘুরে আসতে পারেন। এবার দেখুন বাঁ দিকে সারি দিয়ে স্কুটি পার্ক করা। এখানে স্কুটি রেন্ট পাওয়া যায়। আমাদের স্কুটিটিও এখান থেকেই নেওয়া। রাস্তার ডান দিকে সাউথ গোয়ার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পেরিয়ে ছুটিয়ে দিলাম আমাদের গাড়ি। পেরিয়ে যাচ্ছি সাউথ গোয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল। জমজমাট মাডগাঁও শহরকে পিছনে ফেলে এসেছি। সামনে গোয়ার উন্মুক্ত নিরাবরণ প্রান্তর, অদূরে ঘন নারকেল গাছের সারি, মাঝে পিচ গলানো কালো হাইওয়ে, যার নাম প্যাভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে। রাস্তা দুভাগ হয়ে যাচ্ছে। আমরা বাঁ দিকের রাস্তা ধরে উঠলাম মাডগাঁওয়ের ওয়েস্টার্ন বাইপাসে। ওয়েস্টার্ন বাইপাস ধরে বেশ খানিক যাওয়ার পর আমরা আবারও প্যাভেল কোচি কন্যাকুমারী হাইওয়ের রাস্তাতেই গিয়ে উঠব। তবে আপাতত চলুন উপভোগ করা যাক ওয়েস্টার্ন বাইপাসের অনবদ্য সৌন্দর্যকে। ওই যে দেখুন দূরে ছোট্ট ছোট্ট রোদ ঝলমলে সবুজে ঘেরা পাহাড়, বলা ভালো টিলা, আর বিস্তীর্ণ জায়গা জুড়ে নারকেল গাছের সারি। কি অপূর্ব দৃশ্য, তাই না? এই যে রাস্তাটি 2 ওয়ে থেকে 1 ওয়ে হয়ে গেল, এখানেই আমরা ওয়েস্টার্ন বাইপাস ছেড়ে আবারও উঠে পড়লাম প্যাভেল কোচি কন্যাকুমারী হাইওয়েতে। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। এখানে রাস্তার ক্রসিংগুলিতে কোনো ট্রাফিক পুলিশের দেখা মেলে না। স্থানীয় গাড়ি ঘোড়া যথেচ্ছভাবে রাস্তা পার করে, তাই এই ব্যাপারটি মাথায় রেখে সাবধানে ড্রাইভ করবেন। গোয়ার সবচাইতে যেটা নজর কাড়ে তা হলো সবুজে মোড়া ওয়েস্টার্ন ঘাটের অনন্য সাধারণ দৃশ্যপট। ধাপে ধাপে কখনো রাস্তার পাশে, আবার কখনো দূরে আবছায়া হয়ে মিলিয়ে যায় নীল আকাশের সাথে। আর ভালো লাগে আরব সাগরে গিয়ে মেশা ছবির মতো সুন্দর অসংখ্য নদী নালা, যা গোটা গোয়া জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে। পানভেল কোচি হাইওয়েতে একটি ব্রিজ বরাবর যাচ্ছি। রাস্তাটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটিতে 3টি লেন করা রয়েছে, যাতে একদম বাঁ দিকে 60, মাঝে এবং ডান দিকে গাড়ি চালালে
80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালাতে হবে। ব্রিজটি দেখছেন, এর ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে গোয়ার বিখ্যাত জুয়ারি নদী। ব্রিজের নাম জুয়ারি ব্রিজ। আচ্ছা, এই ব্রিজের সাথে আমাদের এখানকার কোন ব্রিজের মিল খুঁজে পাচ্ছেন বলুন তো? এটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবেই ব্রিজের পর ব্রিজ, সিগন্যাল পেরিয়ে ক্রমশ ঢুকে পড়ছি আজকের গন্তব্য ওল্ড গোয়া বা পাঞ্জিম শহরের দিকে। প্যানভেল কোচি কন্যাকুমারী হাইওয়ে ছেড়ে চলে এসেছি ওল্ড গোয়ার রাস্তায়। চলেছি ওল্ড গোয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসিং এরিয়ার ওপর দিয়ে। দেখুন, রাস্তার দুপাশে যে ব্লকগুলি দেখছেন, এগুলি গোয়ার বিজনেস স্কুল ব্লক নামে পরিচিত। কথা বলতে বলতে প্রায় চলেই এলাম আজকের ওল্ড গোয়ার প্রথম স্পট, যার নাম বিখ্যাত ডোনা পাওলা। এখন সময় প্রায় 12:30। এখন আমরা এসে পৌঁছেছি ডোনা পাওলা এই বিচের এই স্পটে। তো এই স্পট আজকে এখন এই মুহূর্তে ঘুরে দেখব। এখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের ক্ষেত্রে একটা বড়দের মানে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 50 টাকা করে, আর ছোটদের টিকিট হচ্ছে 25 টাকা করে। তো চলুন ডোনা পাওলা বিচ ঘুরিয়ে দেখাবো আপনাদের। টিকিট কেটে নিয়েছি আমরা দুটো 100 টাকা দিয়ে। দুটো টিকিট আমাদের 50 করে পড়লো। তো চলুন ভেতর দিকে এগিয়ে যাই এবার। ক্রিসমাস, বড়দিন সব মিলিয়ে, নিউ ইয়ার সব মিলিয়ে সেজে উঠেছে ডোনা পাওলা বিচ। আর ডোনা পাওলা বিচে এখানেই শুটিং হয়েছিল সিংহাম সিনেমার। তো অবশ্যই তার জন্য টিকিট, তার জন্য অনেক কিছুই বদলে গেছে এই জায়গাটা। তবে দূরে ছোট ছোট পাহাড়ের রেঞ্জ, বিস্তীর্ণ আরব সাগর, অসাধারণ সুন্দর একটা প্রকৃতির মাঝে ডোনা পাওলা কিন্তু অপূর্ব। কিরকম লাগছে ডোনা পাওলা? দারুণ লাগছে। সম্পূর্ণ গোয়া ট্যুরটা কিরম লাগছে? দুর্দান্ত লাগছে। গোয়া ইজ চ্যাম্পিয়ন শহর। পাহাড় সমুদ্র সব মিলিয়ে গোয়া জাস্ট চ্যাম্পিয়ন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে গোয়ার রাস্তাঘাট। গোয়ার রাস্তাঘাট জাস্ট অসাধারণ লেগেছে আমার। যেহেতু গোয়া সম্পূর্ণ সমতল নয়, একটু মানে ছোট ছোট পাহাড় দেখা যায়, তো তার জন্য এখানে ড্রাইভ করতে অসাধারণ সুন্দর লাগে। আর আমি তো ড্রাইভ করছি না, ড্রাইভ করছে আমার হাজব্যান্ড। কীরকম লাগছে ড্রাইভ করে? দারুণ লাগছে। রাস্তাঘাট তো বাড়ির মেঝের মতো সমতল একবারে। আরে গাড়ি চালাচ্ছে না উঠছি বোঝাই মুশকিল।
হ্যাঁ, রাস্তাঘাট খুব সমতল নয়, একটুখানি বাঁক রয়েছে, খুব সুন্দর লাগছে ওই বাঁকগুলোতে। তো চলুন দেখে নিই ডোনা পাওলাটা, বিচটা একটু ঘুরে, স্পটটি একটুখানি ঘুরে দেখে নিই। সিনেমার বিখ্যাত স্পট, বিখ্যাত শুটিংয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে ক্লাইম্যাক্সে সিংহামের পুলিশ অফিসার অবভিয়াসলি অজয় দেবগন এরম ল্যাম্পপোস্ট তুলে মারামারি করছিল। তো এই স্পটটা এখন আর ট্যুরিস্ট ভিজিট করে না, এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কিন্তু এই সামনের থেকে এর ভিউ বেশ ভালো লাগছে। সামনের এরিয়াটা তো বিভিন্ন শুটিং হয়েছে, বিভিন্ন হিন্দি সিনেমা শুটিং হয়েছে বলিউডের। তো আমরা চলুন এবার ওপর দিকটা সিঁড়ি দিয়ে একটু ঘুরে আসি, ওপর দিকটা কীরকম সেটাও তুলে ধরবো। ডোনা পাওলা ভিউ পয়েন্টটি বিখ্যাত মূলত মান্ডোভি ও জুয়ারি নদীর মিলনস্থল হিসাবে। দুটি নদী এখানে আরব সাগরের সাথে মিলিত হয়। ডোনা পাওলার একটি বিখ্যাত ইতিহাস রয়েছে। শোনা যায় ডোনা পাওলা নামে এক পর্তুগিজ মহিলা 1744 সালে স্বামীর সাথে গোয়ায় আসেন। স্বামী ছিলেন পর্তুগিজ অফিসার। শোনা যায় এই মহিলা নাকি একজন স্থানীয় মৎস্যজীবীর প্রেমে পড়েন। সমাজ মেনে না নেওয়ায় এই মহিলা সমুদ্রের খাঁড়ি থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। এরপর থেকেই গভীর রাতে সাদা পোশাকে নাকি দেখা মেলে এই মহিলার। তবে বর্তমানে এর অনন্য সাধারণ দৃশ্য ও বিখ্যাত কিছু সিনেমার শুটিং হিসাবে প্রসিদ্ধ এই স্থানটি। ডোনা পাওলা বিচের সিঁড়ি দিয়ে ওপর দিকে যদি একটু উঠে আসা যায় এই স্পটের ভিউ পয়েন্টে, এই ওপরে একটা ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে সম্পূর্ণ আরব সাগরের একটা বিস্তীর্ণ ভিউ চোখে পড়ে। তো অসাধারণ সুন্দর লাগছে, এখানে হাওয়া বইছে আসতে, কিন্তু যদিও ডিসেম্বর মাস বেশ গরম লাগছে, কিন্তু এটুকু বলতে হবে। আর একটা কথা বলে রাখি, গোয়া যদি আপনারা ভিজিট করতে আসেন অবশ্যই শীতকালের দিকে আসবেন, কারণ গরমকালে এখানে মারাত্মক গরম থাকে। কিরকম লাগলো? লাও পাওলাকে বিদায় জানিয়ে এবার চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। চলুন যাওয়া যাক। কীরকম লাগছে স্পট ভ্রমণ, কীরকম লাগছে এই ভ্লগ, অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানান। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার তো করবেনই, এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। চলুন যাওয়া যাক। রাস্তাটার সঙ্গে কিসের মিল পাচ্ছেন বলুন তো? স্ট্র্যান্ড রোডের না, আমাদের চন্দননগরের স্ট্র্যান্ড রোড কিন্তু অনেকটা এরকম। ওখানেও তো এককালে পর্তুগিজ শাসনই ছিল, তাই তো?
কথা বলে রাখি যে এটা হচ্ছে এই পাঞ্জিম এলাকার গোয়ার, ওল্ড গোয়ার বিখ্যাত একটি চার্চ। আর এই চার্চের ভেতরে আমাদের শর্ট ড্রেস অ্যালাউ করছে না, তার সঙ্গে স্লিভলেস টপও অ্যালাউ করছে না। তো বাইরে থেকেই আমরা চার্চ দেখছি। আর একটাও ব্যাপার, ট্যুরিস্ট ভেতরে অ্যালাউড নয় চার্চের ভেতরে। বাইরে থেকেই আপনারা ছবি তুলে বেরিয়ে যেতে পারেন। চলুন দেখে নিন চার্চটা। পাঞ্জিম শহরটি গোয়ার রাজধানী এবং পাঞ্জিম চার্চটির আনুমানিক স্থাপত্যকাল 1541 খ্রিস্টাব্দ। এই চার্চ বা চ্যাপেলটি ছিল মূলত নাবিকদের, যারা সমুদ্র পথে গোয়ায় এসে ভারতে পা রাখত। 1619 সালে এই চ্যাপেলটি ভেঙে বর্তমান বৃহৎ চার্চটি নির্মাণ করা হয়। গোয়ায় ড্যাবুলিম ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে যার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, কালাঙ্গুটে ও বাগা সমুদ্র সৈকত থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থান করছে এটি। এটি কিন্তু বর্তমানে নানান সিনেমার শুটিং স্পট হিসাবেও বিখ্যাত। তার মধ্যে উল্লেখযোগ্য জোস, আশিকি 2, মালাং, দিলওয়ালে ইত্যাদি। পাঞ্জি চার্চ দেখে আমরা এখন এখানেই একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করছি, কারণ এখন অলমোস্ট 2:15 বাজে। তো একটা নর্থ বেঙ্গল হোটেল রয়েছে এখানে। তো এখানে আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি দুটো। ভেজ থালিতে রয়েছে জিরা রাইস, সালাড, আচার, তার সঙ্গে একটা পনিরের প্রিপারেশন রয়েছে, ডাল রয়েছে, আর আলুর একটা জিরা আলু টাইপের রয়েছে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তার সাথে চাপাটি রয়েছে আর দুটো, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য আমরা দুটো প্লেন দই অর্ডার দিয়েছি। তো প্লেন দই আমাদের পড়লো 20 টাকা করে, আর এই থালিগুলি পড়লো 150 টাকা করে। চলুন খাওয়া দাওয়া সেরে দিই। অসাধারণ একটা লাঞ্চ পর্ব করার পরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফন্টেনিয়াসের গলির মধ্যে। তো এর পাশে এই যে দোকানটা থেকে লাঞ্চ করলাম, যেটা নর্থ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, সেটা হাইলি রেকমেন্ডেড, কারণ আমাদের বেশ ভালো লেগেছে থালি, এবং তার সাথে আমরা দই অর্ডার দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি অলরেডি। যাই হোক, চলুন খাওয়া দাওয়ার পরে এখন আপনাদের ঘুরে দেখাবো এই ফন্টেনিয়াস একখণ্ড পর্তুগিজের ভাইব। ঠিক আছে, পর্তুগিজরা এই রাজ্য ছেড়ে চলে গেছে, আমাদের দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তাও তাদের কলোনি হিসাবে গোয়ায় প্রসিদ্ধ এই গলি এখনো পর্যন্ত মানুষজন কিন্তু বাড়িগুলি কালারফুল, মানে রঙিনভাবে, রঙিন রঙে রাঙিয়ে রেখেছে। আর অনেকটাই পর্তুগিজ তখনকার ঐতিহ্যবাহী এই শহরের বুকে দাঁড়িয়ে আছে একখণ্ড পর্তুগিজের এই কলোনি। চলুন দেখে নিই। ফন্টেনহাস গড়ে উঠেছিল 18 শতকের শেষ দিকে। প্রতিষ্ঠাতা অ্যান্টোনিও জোয়াও দা সিকিওরা নামে এক ধনী গোয়ান ব্যক্তি। ফন্টেনহাস নামটি এসেছে প্রাকৃতিক জলস্রোত বা ঝর্ণা থেকে। ঝর্ণাটি গোয়ার অ্যালটিনহো পাহাড়ের পাদদেশে রয়েছে। 1843 সালে পর্তুগিজরা ওল্ড গোয়ার পরিবর্তে যখন পাঞ্জিমে রাজধানী বানায়, তখন থেকেই এই ফন্টেনহাসের গুরুত্ব বাড়ে। এই এলাকাটিতে উচ্চপদস্থ পর্তুগিজ সরকারি কর্মী বা বণিকদের বসতি গড়ে ওঠে। এলাকা জুড়ে রয়েছে পর্তুগিজ স্টাইলে নির্মিত দোতলা বাড়ি, রঙিন দেওয়াল, লাল টালির ছাদ ইত্যাদি। ইউনেস্কো স্বীকৃতি না দিলেও এটিকে গোয়ার হেরিটেজ জোন রূপে সংরক্ষণ করা রয়েছে। এখানে এখনও পর্তুগিজরা রয়েছেন এবং তাদের শিল্প সংস্কৃতিকে বহন করে নিয়ে চলেছেন। ওল্ড গোয়া এলে চোখের সামনে এমন ফটোজেনিক একখণ্ড ইউরোপ একদম মিস করবেন না। কীরকম লাগছে এই ফন্টেনিয়াস একখণ্ড পর্তুগিজের কলোনি? অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানান। আর একটা কথা বলে রাখি, এই জায়গাটা এত সুন্দরভাবে রঙিন করে দেওয়া হয়েছে, তাই জন্য জায়গাটা ভীষণ ফটোজেনিক। আর এই সমস্ত বাড়ির সামনে একটু বুঝে শুনে ফটো তুলবেন, কারণ যারা বাড়ির সদস্য তারা কিন্তু অনেক সময় নাও পছন্দ করতে পারেন যে বাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলছেন আপনারা। যদি ফটো তোলেন অবশ্যই ফটো তুলবেন, কিন্তু একটু বুঝে তুলবেন। পর্তুগিজ শহর তো ঘুরিয়ে দেখালাম, কীরকম লাগলো? এই স্কার্ফটা দেখছেন, বিভৎস গরম, ডিসেম্বর মাস, তাও গোয়াতে প্রচণ্ড গরম এবং রোদ। এটা 100 টাকা দিয়ে কিনে পরে নিলাম।
তো কীরকম লাগলো আজকের পর্তুগিজ কলোনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। চলুন নিয়ে যাবো এবার আপনাদের পরবর্তী গন্তব্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ট্রাভেল ব্লগ। তাপমাত্রা বেশ খানিক বেড়েছে। ডিসেম্বর মাসেও গোয়ার দাবদাহ অনুভব করছি। ওপরের ব্রিজের রাস্তা না ধরে সোজা ব্রিজের নিচ দিয়ে রাস্তা ধরে গাড়ি ছুটিয়ে দিলাম। খানিক এগোতেই মান্ডবী নদীর ধার বরাবর ছুটে চলল আমাদের স্কুটি। পিচ ঢালা মসৃণ রাস্তা, সেতু, গোয়ার বিখ্যাত মান্ডবী নদী। ডিসেম্বরের দুপুরেও শরতের মতো পেঁজা তুলো মেঘ, আদিগন্ত নীল আকাশ, এসব দেখতে দেখতে গাড়ি ছোটাচ্ছি। এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানাবো, তবে আপাতত খুব তৃষ্ণার্ত দুজনেই। আমরা এই রাস্তায় যেতে যেতে একটুখানি ডাব খাচ্ছি, ডাবের জল, কারণ আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, লাঞ্চ। কিন্তু আর একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা যখন স্কুটিতে আসবেন পেট্রোল কিন্তু ফুল করে নেবেন। পাঞ্জি যেখানে একটা কলোনি রয়েছে ওই জায়গায় যদি পেট্রোল পাম্প দেখেন ফুল করে নেবেন, কারণ এর পরের যে স্পট আমরা যেতে চলেছিলাম রাস্তায়, এই রাস্তাতে কোনো রকম পেট্রোল পাম্প কিন্তু চোখে পড়লো না। এখনও এই রাস্তা বরাবর 3 কিলোমিটার যাওয়ার পরে পেট্রোল পাম্প আমরা পাবো, তো তারপর আমরা নতুন স্পটে যেতে পারবো। আপাতত ডাব নিচ্ছি, 50 টাকা করে ডাব। তো কীরকম টেস্ট? ভালো টেস্ট, জলটা অনেকটা আছে, শুধু জল আছে। ওকে, তো চলুন ডাব খাই। সামান্য তৃষ্ণা নিবারণের বিরতি, তারপর আবার ছোটা। মান্ডবী নদী পেরিয়ে এসেছি খানিক আগেই। এখন যাচ্ছি ওল্ড গোয়ার মূল শহরের ভিতর দিয়ে। ওল্ড গোয়ারই এক বিখ্যাত চার্চ দর্শনের উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাসিলিকা অফ বোম জিসাস, খুব বিখ্যাত একটা ওল্ড গোয়া পাঞ্জিমের স্পট। মূলত এটা একটা প্রসিদ্ধ ব্যক্তির সমাধিস্থল, মমি রয়েছে ভেতরে। তো আপনাদের চলুন ঘুরিয়ে দেখাই এই চার্চটি। অ্যাকচুয়ালি এই সময় আমরা যে সময় এসছি সেটা পুরোটাই ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর। তো তার জন্য চার্চ এখন অন্যরকম একটা চার্চের ভাইব কাজ করছে। 25শে ডিসেম্বর জেসাস ক্রাইস্টের আরাধনা চলছে চারদিকে, তো ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার বিরাজ করছে। তো চলুন দেখে নিই চার্চের ভেতরটা। আর একটা কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি, চার্চের ভেতরে ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড। তো বাইরের পোর্শনটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাবো, তারপরে এসে জানাবো যে কীরকম লাগলো আমাদের ভিতরের এবং বাইরের সমগ্র চার্চটি। পানাজি বা পাঞ্জিম শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যাসিলিকা অফ বোম জেসাস চার্চটির নির্মাণকাল আনুমানিক 1594 সাল, সম্পূর্ণ হয় 1605 সালে। চার্চটি সমগ্র ভারতের খ্রিস্টান ধর্মের পীঠস্থান এবং সবচেয়ে প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো এটি ইন্ডিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। গির্জাটি নির্মাণ করেন পর্তুগিজরা। বম জেসাস একটি পর্তুগিজ শব্দ, অর্থ পবিত্র যিশু। এই সময় চার্চটি পর্যটকদের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আগেও বললাম 25শে ডিসেম্বর এর কারণে এখন অনেক জায়গায় প্যান্ডেল রয়েছে, ফলত পুরো জায়গাটি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরা সম্ভবপর হলো না। চলুন এবার পায়ে পায়ে এগিয়ে যাই গির্জার ভেতরে। প্রার্থনা
থেকে বেরোলে এরকম একটি চওড়া প্যাসেজ পড়ে, যার বড় বড় খিলান দিয়ে মুখ বাড়ালে গির্জার ভিতরে সমগ্র বিল্ডিংয়ের স্ট্রাকচারটি খুব ভালোভাবে চোখে পড়ে। বড়দিনের আমেজে কি সুন্দর সেজে উঠেছে দেখুন। বিশাল প্যাসেজ পেরিয়ে বাইরের এই অংশটিতে চোখে পড়ে মাদার মেরির এক শান্ত স্নিগ্ধ রূপ এবং একটি আর্টিফিশিয়াল ঝর্ণা। এবার বলি চার্চের ভিতরে কি দেখলাম। প্রার্থনা হলে রয়েছে বিশাল কাঠের মূল বেদি, উৎসর্গ করা হয়েছে সেন্ট ইগনেসিয়াস অফ লয়োলা এর উদ্দেশ্যে, যিনি যিশু সংঘের প্রতিষ্ঠাতা। আর রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের কাফিন, তাতে তার মরদেহ এখনও নাকি নিখুঁতভাবে সংরক্ষণ করা রয়েছে। এই সুবিশাল সুপ্রাচীন গির্জা কিন্তু লাল ল্যাটেরাইট পাথরে নির্মিত। সময় যতই এগিয়েছে লাল রং ক্রমে হয়ে গেছে বাদামি। চলুন এবার ঘুরে দেখা যাক সে ক্যাথেড্রাল চার্চটি, যেটি কিন্তু ওল্ড গোয়ার অন্যতম আর একটি চার্চ। চার্চ কমপ্লেক্স রোডের একদিকে যেমন রয়েছে ব্যাসিলিকা অফ বম জেসাস, ঠিক তার বিপরীতেই রয়েছে এই চার্চটি, যার নাম সে ক্যাথেড্রাল। 25শে ডিসেম্বরের কারণে পুরো চত্বরটি লোকে লোকারণ্য। টুরিস্ট যেমন চোখে পড়ে, ঠিক তেমনই চোখে পড়ে গোয়ার স্থানীয় বাসিন্দাদের ভিড়। এটি চার্চ কমপ্লেক্সের এন্ট্রি গেট। এখানে পুরো চত্বর জুড়ে প্যান্ডেল, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। টুরিস্টদের ক্ষেত্রে বছরের এই সময়টা আমার মতে অ্যাভয়েড করে চলাই বুদ্ধিমানের কাজ। এই যে চার্চগুলি দেখছেন, এই কমপ্লেক্সে রয়েছে গোয়ার বেশ কিছু চার্চেস। তার মধ্যে অন্যতম সে ক্যাথেড্রাল, চার্চ অফ সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি, আর রয়েছে গোয়ার বিখ্যাত আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ গোয়া। 25শে ডিসেম্বরের জন্য এগুলির কোনোটাই সেদিন অ্যাক্সেসেবল ছিল না। সে ক্যাথেড্রাল চার্চ দেখে যখন বাইরের চত্বরে বেরিয়ে এসেছি, তখন দিনের আলো বেশ খানিকটা কমে এসেছে। চার্চটির পিছনের দিকে সুন্দর লন, সেখানেও ট্যুরিস্টদের এবং স্থানীয়দের কিচিরমিচির। এই অংশে রয়েছে বাইরে বেরোনোর গেট। গেট দিয়ে সোজা বাইরে এসে দেখি সারি সারি স্টলের মেলা, আর তাতে ভিড় করেছে দলে দলে মানুষজন। হঠাৎ দেখলে কলকাতার অষ্টমীর রাতের সন্ধ্যা বলে মনে হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। ভিড়টা কোনো রকমে কাটিয়ে বেরোলাম দুজনে। এবার বলি চার্চটির ভিতরে কি কি দেখলাম। দেখলাম সেন্ট ক্যাথরিনের মূর্তি, চিত্রফলক, মার্বেলের খোদাই কার্য এবং সোনালী অলঙ্করণ, যা তখনকার পর্তুগিজ শিল্পভাবনাকে সমৃদ্ধ করেছে। গির্জাটি নির্মিত হয় 15শ শতাব্দীতে, 1510 সালে। পর্তুগিজ সেনাপতি আফনাসো দি আলবুকার্ক মুসলিম বাহিনীকে পরাজিত করে এই অঞ্চল দখল করেন। এই জয়ের স্মৃতিতেই নাকি চার্চটি নির্মাণ করা হয়। ক্যাথেড্রালের দৈর্ঘ্য প্রায় 76 মিটার, প্রস্থ 55 মিটার। আগেই বলেছি 25শে ডিসেম্বর হওয়ার কারণে রাস্তা বেশ জমজমাট। রাস্তার দুধারে বাইবেলের বাণী, স্টার লাইটস দিয়ে ভীষণ সুন্দরভাবে সাজানো। বছরের অন্যান্য সময় এলে চার্চের সামনেও গাড়ি নিয়ে আসতে পারবেন, তবে শুধু ডিসেম্বর মাসের ব্যাপারটা আলাদা রকমের। চার্চ দেখে বেরিয়ে এলাম আমরা। একদম সামনে রয়েছে সেন্ট অগাস্টিন টাওয়ার, দেখে নিন তারই এক ঝলক। বাঁ হাতে দেখা যাচ্ছে সেন্ট অগাস্টাইনের পার্কিং স্লট। একে পাশে রেখে এগিয়ে চললাম। সেন্ট অগাস্টাইন টাওয়ার একসময় চার্চ অফ সেন্ট অগাস্টাইনেরই অংশ ছিল। নির্মাণকাল 1602। এটিও কিন্তু ইউনেস্কো স্বীকৃত গোয়ার অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত। আগে চার্চটির মোট 4টি টাওয়ার ছিল, বর্তমানে শুধু একটি টাওয়ারই অবশিষ্ট রয়েছে। টাওয়ারটির নির্মাণ শৈলী অর্থাৎ আর্কিটেক্ট দেখার মতো। টুরিস্টদের ক্ষেত্রে বলবো এই জায়গাটি কিন্তু বেশ ভালো ফটোগ্রাফি হতে পারে। আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ 5টার পর এর এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়। আপনারা এলে অবশ্যই বেশ খানিকটা সময় আগে আসবেন এবং বেশ কিছু সময় হাতে নিয়ে আসবেন। কিংবদন্তি এই স্থানটি নিয়েই প্রচলিত রয়েছে বেশ কিছু ভৌতিক ঘটনা। গভীর রাতে নাকি অনেকেই অদ্ভুত শব্দ, ঘণ্টার ধ্বনি, ছায়া ইত্যাদি দেখতে পান, যদিও এই সমস্ত জিনিসের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি।
পালা ফেরার। ফিরতি পথ ধরলাম আমরা। দিনের আলো ইতিমধ্যে ফুরিয়ে এসেছে, তবে এখনই ভিডিওটি অফ করবেন না, দাঁড়ান, এখনও বিচ নাইট লাইফ দেখানো বাকি। গোয়া বিচের নাইট লাইফ কিন্তু গোয়াকে আর 5টা সি বিচের থেকে আলাদা করে দেয়। তাহলে চলুন ঝটপট হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আপনাদের নিয়ে যাই কোলভা বিচের রাতের স্বপ্নপুরীতে। ফিরতি পথে দেখলাম গোয়ার বুকে সন্ধ্যা নামছে। সন্ধ্যা নামছে পশ্চিম ঘাটের পাঁজরে, জুয়ারি নদীর জলে। ব্রিজের সারি সারি ল্যাম্পপোস্টগুলি নিথর দাঁড়িয়ে প্রহর গুনছে। ওল্ড গোয়া এবং পাঞ্জিম ঘুরে দেখালাম আপনাদের সমস্ত ব্লগে। তো আজকে সমস্ত ব্লগ, সমস্ত জিনিস জায়গা ঘুরে এক্সপ্লোর করার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম। এসে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 7টা নাগাদ। তো এসে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে এখন আবার বাজে 8:30। এখন আবার আমাদের এই নানুটেলের, আগেও বলেছি আমি, নানুটেল হোটেলের খুব একদম নিয়ারেস্ট যে বিচ কোলভা বিচ, সেই বিচের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে একটু ঘোরাঘুরি করব, রাতে ডিনার করে ফিরবো। চলুন যাওয়া যাক। এসে গেছি রাতের কোলভা বিচের ভাইব দর্শনে। গোয়ায় আসবো অথচ গোয়ার নাইট লাইফ এনজয় করব না, এটা তো হতেই পারে না, তাই না? কোলভা বিচের নাইট লাইফ বেশ জমজমাট। ডিজে মিউজিকের সাথে বিয়ার বা ভটকা হাতে সমুদ্রের ঝিমঝিমে হাওয়ায় নিজের সঙ্গীকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আদর্শ। এখানে প্রচুর ডিজে, বিচ রেস্টুরেন্ট এবং বার রয়েছে। এবং আপনি যদি অ্যালকোহল প্রেমী হয়ে থাকেন তাহলে বস, ওয়েলকাম টু গোয়াজ নাইট লাইফ। সারা বিচ জুড়ে প্রচুর চেয়ার পাতা। এখানে বিচ এনজয় করতে করতে ডিনারটিও আপনারা সেরে ফেলতে পারবেন অনায়াসে। তবে রোডের দোকানগুলির তুলনায় প্রাইস তুলনামূলকভাবে বেশি। আমরা অ্যালকোহলের রসে বঞ্চিত, ফলত কোলভা বিচ ছেড়ে বিচের সামনে সাউথ ইন্ডিয়ান এক রেস্টুরেন্টে ঢুকে পড়লাম দুজনেই। আমরা এসেছি কোলভা বিচের একদম লাগোয়া, বিচ লাগোয়া বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য। তো রাতে ডিনারের জন্য আমরা একটা উডুপি হোটেল এসেছি, মূলত সাউথ ইন্ডিয়ান হোটেল। এটার নাম হচ্ছে সাগর কিনারা। তো এখানে বসে আমরা দুটো মশালা দোসা অর্ডার দিয়েছি। বেশি হেভি ফুড আমরা রাতে খাবো না, তাই জন্য। আর আজকে সাউথ ইন্ডিয়ান খেতে ইচ্ছে করলো, তাই। তো এই দিয়ে আজকে ডিনার পর্ব সেরে নেবো। আমাদের মশালা দোসার চার্জেস যা পড়লো আপনাদের একটুখানি জানিয়ে রাখি। এখানে মশালা দোসার চার্জেস পড়লো পার প্লেট 130 করে। তো আমরা দুটো মশালা দোসা নিয়েছি, নিয়ে আজকের ডিনার পর্ব সেরে ফেলবো। আমরা খাওয়া দাওয়া করে টুয়ার্ডস আমাদের হোটেল নানুটেলের উদ্দেশ্যে এখন ফিরে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে প্রায় অলমোস্ট 10:30। তো আমাদের পাঞ্জিম আর আজকের ওল্ড গোয়ার ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এখানেই ওল্ড গোয়ার পর্ব শেষ হয়ে যাচ্ছে। আজকে রাতে ডিনার হয়ে গেছে, এখন গিয়ে শুয়ে পড়বো আমরা। পরবর্তী ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক এই চ্যানেলে
সেই ব্লগে থাকবে বিস্তারিত নর্থ গোয়া নিয়ে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, ভালো করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিনের জন্য টাটা।